সুপ্রিয় দর্শক, প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের সংবাদ বিশ্লেষণের অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য বরাবরের মতো আজও রয়েছেন বিজ্ঞ দুই আলোচক। আমার বাম পাশে রয়েছেন অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক, এবং সর্ববামে রয়েছেন জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, সাবেক সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। আপনার দুজনকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা বার্তা কক্ষের আপডেট জানবো। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর সালমা ইয়াসমিন। আপনার কাছে জানতে চাই, আজকের দিনের উল্লেখযোগ্য কি সংবাদ রয়েছে আপনার হাতে? ধন্যবাদ সবুজ। দিনের উল্লেখযোগ্য ঘটনার শুরুতেই থাকছে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আবশ্যকতা ও সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শেখ হাসিনার স্বৈরাচারী শাসন পুরো দেশকে ধ্বংস করে দিয়েছে। বৈঠকে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিদেশি কূটনীতিকরা। ছাত্র আন্দোলনে শিক্ষার্থী নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে ঢাকা, রংপুর, জয়পুরহাট ও নারায়ণগঞ্জে আরও 6টি মামলা হয়েছে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি বেশি অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করা হয়েছে গ্লোবাল ডিফেন্স কর্পের একটি প্রতিবেদনে। চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শিগগিরই বিদেশে যাবেন, তবে কোন দেশে কোন হাসপাতালে যাবেন তা এখনও ঠিক হয়নি, জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। এদিকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতের মোদী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবে এক মানববন্ধনে তিনি এই আহ্বান জানান। শিক্ষার্থীদের আন্দোলনের শহীদ প্রত্যেকের পরিবারের দায়িত্ব ও আহতদের চিকিৎসার সব খরচ বহন করবে অন্তর্বর্তীকালীন সরকার। আন্দোলনের সময় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া রিয়াজ ও ইমনের জানাজা শেষে কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা ও সমন্বয়ক আসিফ মাহমুদ। প্রতারণা ও জালিয়াতি করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রায় পরিবর্তনের দায়ে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে মামলাটি খারিজ করে দিয়েছে ঢাকার CMM কোর্ট। এদিকে রায় জালিয়াতির অভিযোগে শাহবাগ থানায় তার বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। সবুজ, দিনের উল্লেখযোগ্য ঘটনাবলীর মধ্যে এগুলিই ছিল। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর সালমা ইয়াসমিনের সঙ্গে। আমরা বেশ কিছু বিষয় জেনেছি। আমরা আলোচনা শুরু করতে চাই। শুরুটা করব ডক্টর মাহবুবুল্লাহ স্যারকে দিয়ে। আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে কূটনীতিকদের ব্রিফ করেছেন, যেখানে তিনি বলেছেন শেখ হাসিনা যে ক্ষমতাচ্যুত সরকার, সেই স্বৈরাচারী তার যে শাসনতান্ত্রিক মনোভাব, সেটা তিনি বিচার বিভাগ থেকে শুরু করে সবগুলো বিভাগকে তিনি নষ্ট করেছেন। এক কথায় তিনি দেশকে, পুরো দেশটাকে ধ্বংস করে দিয়েছেন। তার এই মন্তব্যের কারণ কি? কেন শেখ হাসিনা এমনটি করেছিলেন? এটা কি শুধুই দেশটাকে আসলে নিজের কাছে রাখার জন্য কিংবা ক্ষমতা পাকাপোক্ত করার জন্যই তিনি করেছিলেন? এই ধরনের উদ্ভট প্রশ্ন আপনি করবেন এটা আমি আশা করিনি। প্রশ্নটা হচ্ছে ক্ষমতা রাখার জন্য তারা এই মন্তব্য করেছেন। আপনি কি জানেন না গত 15 বছর এই দেশে কি হয়েছে? এই দেশের কোন প্রতিষ্ঠানটি একটা ভালো অবস্থাতে আছে? সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোকে ধ্বংস করা হয়েছে, আদালতকে ধ্বংস করা হয়েছে, পুলিশকে ধ্বংস করা হয়েছে, আমলাতন্ত্রকে ধ্বংস করা হয়েছে, এবং আরও যেসব প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন বলে কোনো জিনিস কি আছে এই দেশে? এই দেশে কোনো নির্বাচন হয়? আপনারা এইভাবে যে প্রশ্ন করেন, আমি জানি না কেন, কি উদ্দেশ্যে করেন। এর পেছনে কি আবার পুরনো ব্যবস্থাকে ফিরিয়ে আনার জন্য করেন কিনা, সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে এবং যথেষ্ট প্রশ্ন আছে। এবং প্রধান উপদেষ্টা যে কথাগুলো বলেছেন একটাও ভুল বলেননি। এবং আপনার তো জানা থাকার কথা, আমার চাইতেও বেশি, এই দেশে গত 15 বছরে আপনার 1,20,000 পুলিশ রিক্রুটেড হয়েছে। এই 1 লক্ষ পুলিশ রিক্রুটেড 20,000 পুলিশের মধ্যে আমাদের যা সন্দেহ এবং জনসাধারণের যে সন্দেহ, সেটা হচ্ছে এদের মধ্যে 100%-এর মধ্যে 99.9%ই হচ্ছে ছাত্রলীগ এবং যুবলীগ, এই জাতীয় সংগঠনের, যার ফলে এরা জনগণের প্রতি সুবিচার করেনি, তদন্তের প্রতি সুবিচার করেনি এবং মানুষের উপর অত্যাচার করেছে। এবং আমরা এটাও লক্ষ্য করেছি, ছাত্র জনতার অভ্যুত্থানের সময় তারা যেভাবে গুলি চালিয়েছে মানুষকে হত্যা করার জন্য, আমাদের ছাত্রদেরকে হত্যা করার জন্য, শিশুদেরকে হত্যা করার জন্য, নারীদেরকে হত্যা করার জন্য, এটা আমরা কখনোই
এই দেশে এই রকম অবস্থা দেখিনি। স্বৈরতান্ত্রিক সরকার এই দেশে অতীতেও ছিল এবং তারাও গুলি চালাতো, কিন্তু এরকম নির্বিচারে গুলি বর্ষণ, মুহুর্মুহু গুলি বর্ষণ, এই ধরনের ঘটনা কখনোই ঘটেনি। আপনার এটাতে একটা জিনিস পরিষ্কার হয়ে যায়, একজন পুলিশ অফিসার তার কর্তৃপক্ষকে, রাজনৈতিক কর্তৃপক্ষকে বলছেন, স্যার আমরা গুলি করি, মারা যায়, এবং আমরা এর থেকে আশা করি, চিন্তা করি যে পাশের যে লোকগুলো আছে তারা সরে যাবে, কিন্তু তারা সরে না, তারা আরও এগিয়ে যায়। আমি কি মিথ্যা বলছি? আপনি কি এই রিপোর্টটা দেখেছেন? তো প্রশ্নটা হচ্ছে, এই যে মানুষ মৃত্যুকে জয় করল, মৃত্যু ভয় যেটা শেখ হাসিনা গত 15 বছরে গুম খুন করে, ভীতি উৎপাদন করে, ভীতির রাজত্ব সৃষ্টি করে মানুষের মধ্যে যেটা সৃষ্টি করেছিলেন, যে কোনো কারণেই হোক একটা অবস্থার মধ্য দিয়ে এসে, একটা জাংচারের মধ্যে এসে মানুষ সেটাকে সম্পূর্ণভাবে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, এবং এর ফলেই কিন্তু আন্দোলনটা সফল হয়েছে। এবং এই যে স্বৈরতন্ত্রের কথা বলা হয়, কোন দিকে স্বৈরতন্ত্র নাই? আপনি আদালতে খোঁজ নেন, আজকে সার্ভে করা হোক এই তাদের রাজনৈতিক মানে সংশ্লেষ কতটুকু রয়েছে। আমার একটা জিনিস জানার, যে একটা দল কিভাবে এত ক্ষমতা পেল কোত্থেকে, এত স্বৈরতন্ত্র কোত্থেকে পেল? এটা কি তাহলে বিরোধী দল যারা রোল প্লে করার কথা ছিল তারা কি সেই ভূমিকা রাখতে পারেনি? কেন একটা দল, ক্ষমতাসীন দল, এত বড় স্বৈরতন্ত্র? দেখুন, ইতিহাসে সময় আসে, এক একটা সময় যখন এত অত্যাচার করা হয়, যখন আর অন্যদের পক্ষে যারা প্রতিবাদ করবে, যারা বিরোধী পক্ষে আছে, তাদের পক্ষে উঠে দাঁড়ানো সম্ভব হয় না, খুব কঠিন হয়ে যায়। আপনার এখানে মোজাহিদুল ইসলাম সেলিম বসা আছেন, এবং তিনি খুব ভালো করে জানেন 1965 সালে ইন্দোনেশিয়াতে যে সামরিক অভ্যুত্থান হয়েছিল, সেই সামরিক অভ্যুত্থানের পর সেই দেশের কমিউনিস্ট পার্টির উপরে যেই দলন নিপীড়ন হয়েছে, ইন্দোনেশিয়ার কমিউনিস্ট পার্টি সেই সময় মানে কমিউনিস্ট বিশ্বের বাইরে সবচাইতে বড় এবং শক্তিশালী কমিউনিস্ট পার্টি ছিল। সেখানে 15 লক্ষ মানুষকে হত্যা করা হয়। শুধু হত্যা করা হয় না, নরমুণ্য নিয়ে ফুটবল খেলা হয়। কাজেই এরপরে তো আর সেখানে কমিউনিস্ট পার্টি মাথা তুলে দাঁড়াতে পারেনি। তারা তো বিপ্লবী রাজনীতি করত, তারা আমাদের দেশের আওয়ামী লীগ বা বিএনপির মতো রাজনীতি করতো না। তাদের ভুলভ্রান্তি হয়তো ছিল, কিন্তু এই বিশাল দমন পীড়নের মুখে সেই দেশে অন্যরা, বিশেষ করে সুকর্ণর অনুসারী যারা ছিল এবং কমিউনিস্ট পার্টির অনুসারী যারা ছিল, তারা দাঁড়াতে পারেনি। কাজেই আমাদের একটা অদ্ভুত ধরনের থিওরি আছে যে বিরোধী দল থাকলেই সবসময় বিরোধী দল সফল হবে বা প্রতিবাদ করতে সক্ষম হবে। গণতন্ত্রে বিরোধী দল দরকার, গণতন্ত্রে যেটা প্লুরালিজম যেটাকে বলে, বহুত্ববাদ, সেটার দরকার। গণতন্ত্রে ক্ষমতার ভারসাম্যগুলো দরকার। আমাদের এখানে ক্ষমতার ভারসাম্য সম্পূর্ণরূপে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল, এবং ক্ষমতা এমনভাবে কেন্দ্রীভূত হয়েছিল যে এমনকি দেশের যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিতে গেলে মাত্র একটি ব্যক্তির, সবকিছু একজনের কাছে। এমনকি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত, রাজনৈতিক সিদ্ধান্ত, রাষ্ট্রীয় সিদ্ধান্ত, আইন শৃঙ্খলার সিদ্ধান্ত, সবকিছুই তার উপর নির্ভর করতে হতো। তো এইরকম কেন্দ্রীভূত শাসনের মধ্যে আপনারা যদি আশা করেন যে চট করে এখানে প্রতিবাদ সৃষ্টি হয়ে সেখানে তাদের গদি টলটলময় করে দেবে, এইটা তো ভাবা ঠিক না। এবং আমি মনে করি যে দেশে একটা শ্বাসরুদ্ধকর অবস্থা ছিল, দম বন্ধ করা অবস্থা ছিল, সেই দম বন্ধ করা অবস্থা থেকে আমরা কিছুদিনের জন্য হলেও মুক্তি পেলাম। সামনে কি হবে সেটা আমি বলতে পারছি না, কিন্তু কি করা উচিত, কি করলে কি হয় সেটুকু আমি বলতে পারবো। তো এই দম বন্ধ করা অবস্থা থেকে, যে কারণে আজকে একটু উচ্চ কণ্ঠে কথা বলার স্বাধীনতা পেয়েছি, এই বাংলা ভিশনে এসে কথা বলতে মেপে মেপে কথা বলতে হতো, সেটার থেকে অন্তত মুক্তি পেয়েছি। এটাই আমার আনন্দ, এটাই আমার মুক্তি, এটাই আমার স্বাধীনতা। জি, জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, আপনার কাছে একই বিষয়ে জানতে চাই, যা অনেকেই হয়তো দমবন্ধকর কিংবা শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে ছিলেন, আপনার কাছে যে বিষয়টি জানার, যে ক্ষমতার যে এককেন্দ্রিকতা কিংবা ক্ষমতার ভারসাম্য যে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল, এর ক্ষেত্রে যে শেখ হাসিনার যেইভাবে একনায়কতন্ত্র বা স্বৈরতন্ত্র কায়েম করেছিলেন, এই স্বৈরতন্ত্র থেকে আমরা নিশ্চয়ই বেরোচ্ছি। এইখান থেকে আসলে আমাদের করণীয় কি, মানে আমরা কোন সংস্কারের কথা বলছি, কোন কোন ক্ষেত্রে আমাদের সংস্কারগুলো মূলত দরকার? অসংখ্য ধন্যবাদ। আমরা একটা অভিনব পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছি নানা দিক থেকে, এবং আওয়ামী লীগের ফ্যাসিস্ট দুঃশাসনের অবসান হয়েছে, একটা রক্তাক্ত
গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে, যেখানে ছাত্র সমাজ একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং ছাত্র সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ 69-এর গণ অভ্যুত্থানের সময়ও এতটা ব্যাপক, অন্তত আমি তো প্রত্যক্ষভাবে ছিলাম, মাহবুবুল্লাহ ভাইও ছিলেন, এত স্বতঃস্ফূর্তভাবে এই ধরনের অংশগ্রহণ আমি দেখিনি। সেইখানে জনগণ এসে যুক্ত হয়েছিল তখনও। এইবার সংগঠিতভাবে শ্রমিকরা না আসলেও জনগণের ভেতর থেকে কিন্তু পরিপূর্ণ সমর্থন এটা ছিল। এই গণ অভ্যুত্থানটা কেন হলো আমাদের এইটা বুঝতে হবে। সেটা হলো এই কারণে যে আওয়ামী লীগ তার সমস্ত নীতি মালার ভেতর দিয়ে একটা কথা এটা প্রকাশ করা যায়, তারা এই ফিলসফি গ্রহণ করেছিল এবং প্রচার করত এবং সেই ভিত্তিতেই রাষ্ট্রটাকে সাজিয়েছিল যে উন্নয়ন লাগবে, উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য এবং রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সরকারের ধারাবাহিকতা অপরিহার্য। সরকারের ধারাবাহিকতা মানে কি? চিরদিন দরকার আওয়ামী লীগের সরকার। সেই অনুযায়ী হোল সিভিল মিলিটারি ব্যুরোক্রেসিকে সাজিয়ে নিয়েছে, সেই অনুযায়ী দল এবং দলের হোন্ডা বাহিনী, হেলমেট বাহিনী এগুলোকে তৈরি করেছে এবং তার ধারণা ছিল যে এইটা দিয়েই চিরদিন ক্ষমতায় থাকা সম্ভব হবে। কিন্তু জনস্রোতের মুখে এগুলো যে বালির বস্তার মতো একেবারে নিঃশেষ হয়ে যায়, সেটা যখন হেলমেট বাহিনীর আক্রমণ একদিনেই একেবারে ধূলিসাৎ হয়ে গেল এবং কান ধরে উঠবস করেও পালানোর সুযোগ পেল না, তখন পুলিশ, বিডিআর, বিজিবি, র্যাব ইত্যাদি তাদেরকে দিয়ে হামলা চালিয়েও এই যে রক্তক্ষয়ী 1000 খানেকের বেশি হবে আমার ধারণা মৃত্যু ঘটনা, এবং সেই তালিকাটা ভালো করে করা উচিত। আমার তো ধারণা জাতিসংঘের একটা রিপোর্ট আমি দেখলাম 600-র উপরে তারা কিন্তু সেটা বলেছে, কিন্তু এটা 1000-এর উপরে অবশ্যই হবে। এই হলো সিচুয়েশন। আপনার প্রশ্নটা খুবই খুবই তাৎপর্যপূর্ণ। এরকম অবস্থায় আওয়ামী লীগ গেল কেন? আমি মনে করি এটা বুঝতে হবে যে রাজনীতি হলো অর্থনীতির ঘনীভূত প্রকাশ। আপনাকে অর্থনীতি বুঝতে হবে এবং আমাদের দেশে যে অর্থনীতি চলছে সেটা হলো বাজার মৌলবাদ এবং সেইটাকে ভিত্তি করে লুটপাট তন্ত্র। এই লুটপাট তন্ত্রের অর্থনীতি চালিয়েছে জিয়াউর রহমান, চালিয়েছে খালেদা জিয়া, চালিয়েছে এরশাদ, চালিয়েছে শেখ হাসিনা, যতগুলো সরকার তারা কিন্তু এই অর্থনৈতিক নীতির ভিত্তিতে পরিচালিত করেছে। কিন্তু এই 15 বছরে যা হয়েছে অতীতের সাথে কম্পেয়ার করলে কি কোনোভাবে যায় না? এটা তো কম্পেয়ার করে না। এটা এমন একটা জিনিস যেটা ক্রমাগতভাবে বাড়তে থাকে। কারণ এইটার তত্ত্বই হলো কিছু লোকের হাতে টাকা জমা করার ব্যবস্থা করো, সেটা আস্তে আস্তে চুইয়ে নিচের দিকে যাবে, ট্রিকল ডাউন ইকোনমি বলে। সেইটা এই সব সরকারই অনুসরণ করেছে এবং করতে হলে তার ব্যুরোক্রেসিকে কীভাবে সাজাতে হবে, কিভাবে দমন পীড়ন করতে হবে এবং কীভাবে ক্ষমতা চিরস্থায়ী করতে হবে। যেমন এর আগে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তারাও চেষ্টা করেছিল আজিজ সাহেবকে দিয়ে ভুয়া ভোটার লিস্ট তালিকা করা ইত্যাদি, এবং তত্ত্বাবধায়ক সরকারের বয়স, বিচারপতিদের বয়স পরিবর্তন করে এমনভাবে করা। বিএনপি একটু কাঁচা এইসব বিষয়ে। বিএনপি চেষ্টা করেছিল, পারে নাই। আওয়ামী লীগ ধুরন্ধর, তারা পেরে গেছে। কিন্তু তারা কেউই জানে না, দুজনের কেউই জানে না যে তার চেয়েও শক্তিশালী একটা অস্ত্র ইতিহাসে বিরাজ করে, সেটা হলো জনগণের শক্তি। এবং এই গোটা ব্যবস্থাটার সংস্কারের কথা উঠতেছে। আমার প্রশ্ন, এই সংস্কারের এজেন্ডাটা কে ঠিক করবে? আমাদের এই আন্দোলনের ফান্ডামেন্টাল লজিক ছিল যে একটা অনির্বাচিত জনগণের ম্যান্ডেট ছাড়া একটা সরকার প্রতিষ্ঠা হয়েছে, যার ফলে সমস্ত আমাদের পলিটিক্যাল ইনস্টিটিউশন, যেগুলো মাহবুবুল্লাহ ভাই বললেন, সমস্ত ইনস্টিটিউশনসগুলো ধ্বংস করে দিয়ে একদলীয় শাসনের ভেতরে
ডিফেক্টো একদলীয় শাসনের ভিতরে নিয়ে গেছে। এবং সেই জায়গা থেকে যদি বেরিয়ে আসতে হয় তাহলে পরে তো আমাকে ফান্ডামেন্টালি ঠিক করতে হবে কোন দিকে যাব। আমি মনে করি আওয়ামী লীগের অপসারণ ইজ এ স্টেপ ফরওয়ার্ড, কিন্তু ভবিষ্যতে যদি একই ব্যবস্থা আমাদের দেশে চালু রাখা হয় তাহলে পরে আওয়ামী লীগ কেন আরেকটা নতুন এই একই স্বৈরাচারের ভেতরে দেশ ডুবে যেতে বাধ্য। ওর জন্য আমি সবিনয় এটা সমস্ত মানুষকে মনে করিয়ে দেব, সংশ্লিষ্টদেরকে বিশেষভাবে, যে এই কথা মনে রাখবেন, গণ অভ্যুত্থানে সরকারের পতন ঘটানো যায়, সরকারকে অধিষ্ঠিত করা যায় যেমন, তার পতনও ঘটানো যায়। জি, ডক্টর মাহবুবুল্লাহ, আপনার কাছে ওই একই প্রসঙ্গটা জানতে চাই যে যখন দেশে একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র কিংবা একের পর এক বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করার যে অভিযোগ উঠেছে সেগুলো করার কারণে তার বিরুদ্ধে মামলাও হচ্ছে। আজকেও 6টি মামলা হয়েছে। গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদন বলছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে $500 কোটি আত্মসাৎ করেছেন এমন অভিযোগও উঠেছে। এই যে একের পর এক অর্থ আত্মসাৎ, কেলেঙ্কারি, ব্যাংক কেলেঙ্কারি, নানা ধরনের কেলেঙ্কারি মাথায় নিয়ে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে। আসলে এই অবস্থায় তার বিরুদ্ধে যেসব অভিযোগ, এই অভিযোগ আসলে যদি তুলতে হয় কোর্টে, বিচারটা হবে কিভাবে? তাকে কি যেই দাবি উঠছে যে তাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার, তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব কিনা? তো এখানে অনেকগুলো প্রশ্ন। প্রথম কথা হচ্ছে, যদি এদেরকে শাস্তি দিতে হয় এবং আইনের শাসন অনুযায়ী শাস্তি দিতে হয় তাহলে মামলাগুলো খুব আটঘাট বেঁধে করতে হবে এবং চমৎকারভাবে সুচারুভাবে তদন্ত করে তাদের বিরুদ্ধে অভিযোগগুলো খুঁজে বের করে এবং বিভিন্ন ধরনের এভিডেন্স, সাক্ষ্য প্রমাণাদি সংগ্রহ করে এগুলি কাজ করতে হবে। শুধু আবেগের বশবর্তী হয়ে কিংবা কিছু একটা করতে হবে এটা মনে করে মামলাগুলো করা ঠিক না। মামলাগুলো প্রস্তুতি নিয়ে করতে হবে এবং এর পেছনে আমার থাকবে যেটা, সেটা হচ্ছে মানে খ্যাতনামা আইনজীবীদেরকে নিয়োগ করে প্রত্যেকটা মামলার আরজি কী হবে বা এফআইআর কী হবে এইগুলো সুন্দরভাবে চমৎকারভাবে রচনা করা। একটা সুষ্ঠু মামলা 100টা মামলা করার চাইতে অনেক বেশি উত্তম যদি সেই মামলাটা সঠিকভাবে করা হয় এবং শাস্তি নিশ্চিত করা যায়। আমরা খুব ভালো করেই জানি যে এখানে মারাত্মক ধরনের অপরাধ হয়েছে এবং শেখ হাসিনার সরকার এবং তার লোকজন, তার সাঙ্গপাঙ্গরা, তারা অনেক বিশাল অপরাধ করেছেন। দেশের অর্থনীতির বিরুদ্ধে তারা এক ধরনের লুণ্ঠন চালিয়েছেন। আজকে যে কথা উনি বললেন যে $500 কোটি বা $500 কোটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকে কেন্দ্র করে, এই সরকারের উৎসাহ ছিল যে বড় বড় প্রজেক্ট করা, মেগা প্রজেক্ট করা। এবং এই মেগা প্রজেক্ট করার একটা লাভ হচ্ছে কি, এগুলো দৃশ্যমান, মানুষ দেখতে পায়, চোখে ধরা পড়ে। এবং বহু দেশের স্বৈরতান্ত্রিক সরকাররা কিন্তু এই ধরনের দৃশ্যমান প্রকল্পের প্রতি তাদের আকর্ষণ, মৌলিক অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন, মৌলিক শাসন এবং শোষণ ব্যবস্থার পরিবর্তন, সেই দিকে তাদের মনোযোগ থাকে না। এবং শেখ হাসিনাও মনে করেছিলেন যে এই ধরনের চোখ ধাঁধানো কিছু অবকাঠামো তৈরি করে মানুষের মন ভুলিয়ে দেবেন এবং মানুষ বলবে ভালো, বেশ বেশ, বাহা, বেশ বেশ, এবং মানুষ হাততালি দিবে এবং তাকে সমর্থন করবে এবং তার শাসন এটা অনন্তকাল ধরে চলবে। এবং এটার মাধ্যমে যেটা করা হয়েছে, বিশাল ধরনের দুর্নীতি করা হয়েছে। যেই প্রজেক্টে $500 কোটি খরচ করলে যথেষ্ট ছিল, সেই প্রজেক্টে হয়তো 2000 কোটি টাকা খরচ করা হয়েছে বা $2000 কোটি খরচ করা হয়েছে। তাহলে খরচের অতিরিক্ত যে অর্থটা, সেটা কারা পেল, কোথায় গেল? সেটা দেশের বাইরে চলে গেছে বলে অনেকেই মনে করেন এবং যারা এটার দ্বারা লাভবান হয়েছেন তারা এই টাকাটা দেশে রাখেন না, দেশের বাইরে নিয়ে গেছেন। এখন আমাকে যদি প্রশ্ন করেন এই টাকা উদ্ধার করার কি উপায়, উপায় হচ্ছে একটা কঠোর ব্যবস্থা আপনাকে গ্রহণ করতে হবে। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে ইমিডিয়েটলি যেটাকে কাস্টডিতে নিয়ে আসতে হবে, জিজ্ঞাসাবাদ করতে হবে। এবং এখানে দৃষ্টান্তটা দিলে হয়তো অনেকের পছন্দ হবে না, কিন্তু সাউথ কোরিয়াতে পাক চুং হি বলে একজন
তিনিও একজন বেশ একনায়কত্ববাদী শাসক ছিলেন, কিন্তু তার মনের মধ্যে দেশের উন্নয়ন এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী করার একটা চিন্তা ছিল। সেই চিন্তা থেকে তিনি যেটা করলেন, এদেরকে আটকে রেখে এদের উপরে প্রচণ্ড চাপ প্রয়োগ করে, দৃষ্টান্তটা দিলে খুব খারাপ হবে, সেটা হচ্ছে যেমন ধরুন আমার আঙুলে যদি একটা প্লাস দিয়ে খুব জোরে চাপ দেওয়া হয়, তখন তো আমি সাংঘাতিকভাবে কোকিয়ে উঠব। তো এই ধরনের, মানে উপমা হিসাবে বলছি, এই ধরনের চাপ প্রয়োগ করে অনেকের কাছ থেকে কথা আদায় করে কিভাবে পরবর্তীকালে সুষ্ঠু একটা অর্থনৈতিক ব্যবস্থা চালু করা যায় সেটা তিনি নিশ্চিত করেছিলেন। এমনকি বিদেশে যারা পালিয়ে গিয়েছিল তাদেরকেও তিনি দেশে ফিরিয়ে এনেছেন এবং একইভাবে অঙ্গীকার আদায় করেছেন। শুধু অঙ্গীকার আদায় করেননি, সেটা বাস্তবায়নের জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করার দরকার সেটা করেছেন। আমরা একজন ব্যবসায়ীর কাছে কি আশা করি? সে ট্যাক্স দেবে, সে বাড়তি অতিরিক্ত অন্যায় মুনাফা করবে না, সে ভেজাল করবে না, সে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জিনিস উৎপাদন করবে না, এবং মানে একটা প্রতিযোগিতামূলক অবস্থার মধ্যে দিয়ে উৎপাদন করবে। তো সেইগুলো যদি নিশ্চিত করতে হয় তাহলে সেই ধরনের ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট, সেই ধরনের প্রাতিষ্ঠানিক কাঠামো আপনাকে গড়ে তুলতে হবে। তো এইটা যদি আমরা করতে পারি, এখন পুঁজিবাদ, এখানে মুজাহিদুল ইসলাম সেলিম আছেন, আমি সমাজতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী, সমাজতন্ত্র হলে মানুষের মুক্তি হয়, কিন্তু এটাও একটা ধারণা যে অনেক সময় পুঁজিবাদের থেকেও কিন্তু মানুষ একটা ভালো কিছু পেতে পারে যদি সেই পুঁজিবাদ সুষ্ঠু পুঁজিবাদ হয়, যেই পুঁজিবাদ নিয়ম মেনে, নিয়ম নীতি মেনে, নৈতিকতা মেনে যে পুঁজিবাদ চলে, সেই পুঁজিবাদটাকে সুস্থ পুঁজিবাদ বলে। এখানে মুজাহিদুল ইসলাম সেলিম তিনি বাজার মৌলবাদের কথা বলেছেন। এখন আগের জিনিসটা তো বুঝতে হবে বাজার মৌলবাদটা কি। বাজার মৌলবাদ হচ্ছে এক ধরনের চিন্তাভাবনা যে দুনিয়ার সব কিছু, সব লেনদেন, সব উৎপাদন, সব ভোগ, সব কিছু বাজারের মাধ্যমে করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রে একটা বিশ্ববিদ্যালয় আছে, খুব নামকরা বিশ্ববিদ্যালয়, শিকাগো বিশ্ববিদ্যালয়। সেই শিকাগো বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের পণ্ডিতরা এই মার্কেট ফান্ডামেন্টালিজমে বিশ্বাস করে, কিন্তু যারা ভালো বুর্জুয়া অর্থনীতিবিদ, ক্যাপিটালিস্ট অর্থনীতিবিদ, তারাই বলেন মার্কেট ফেলিউর বলেও একটা জিনিস আছে, বাজারের ব্যর্থতা বলেও একটা জিনিস আছে, এবং বাজারের ব্যর্থতা হলে সেখানে বাজারের ফর্মুলায় চলবে না, সেখানে সেই ধরনের একটা মানে ব্যবস্থা নিতে হবে, বিশেষ করে রাষ্ট্রের একটা উদ্যোগ দরকার আছে। কাজেই অর্থনীতিতে, সুষ্ঠু অর্থনীতিতে স্টেট অ্যান্ড মার্কেট দুটারই একটা সমন্বয়, সুসমন্বয় প্রয়োজন। আর এটাও দেখা গেছে যে সমাজতান্ত্রিক দেশগুলোতেও অভিজ্ঞতাটা কি? অভিজ্ঞতাটা হচ্ছে এক সময় এসে সেই সব দেশের অর্থনীতি আপনার শ্লথ হয়ে পড়ে, স্লো ডাউন হয়ে পড়ে এবং খুব বেশি এগোয় না। কিন্তু সমাজতন্ত্রের লক্ষ্যটা তো ছিল মানুষের কল্যাণ না, শুধু মানুষের জীবনে সমৃদ্ধি আনা, মানুষকে আরো সুখী করা, সমৃদ্ধশালী করা। তো সেটা করা আর সম্ভব হচ্ছে না। তো তখন সেই সব দেশের অর্থনীতিবিদরাই নতুন করে চিন্তা ভাবনা করলেন যে মার্কেট সোশ্যালিজম বলে একটা জিনিস আমাদেরকে করতে হবে। সোশ্যালিজমও থাকবে, কিন্তু সেটাতে মার্কেট ইকোনমির যে টুলসগুলো রয়েছে, যা বা উৎপাদন এবং বন্টনের জন্য তার যে মেকানিজমগুলো রয়েছে, সেগুলো ব্যবহার করে সমাজতান্ত্রিক ব্যবস্থাটাকেও ওই রকম উৎপাদনশীল, ওই রকম উদ্যমী একটা অর্থনৈতিক ব্যবস্থায় পরিণত করা। তো এইটা আমার মনে হয় আমরা চিন্তার জড়তার মধ্যে বসে না থেকে আমাদেরকে, যেটাকে বলে চিন্তার ক্ষেত্রে একটু ইনোভেটিভ হতে হবে, ভাবতে হবে। আমরাও একসময় খুব অন্ধ ছিলাম, কিন্তু মানে বিশ্বের বিভিন্ন দেশের পরিবর্তনগুলো দেখে, অভিজ্ঞতাগুলো দেখে মনে হয়েছে যে আর একটা নির্দিষ্ট কুঠুরিতে বসে থাকলে মানুষের কল্যাণ করা যায় না, মানুষের কল্যাণ নিশ্চিত করা যায় না। আজকে বাংলাদেশের যে অবস্থা, একটা আমি বলি এটাকে হিমালয় পর্বতসমূহ একটা সমস্যা বাংলাদেশের মাথায়। এটাকে সমাধান করা খুব সহজ কাজ নয়। যারা এখন সরকারের দায়িত্ব নিয়েছেন তারাও যে সবটা কিছু করতে পারবেন তা না, কিন্তু আমরা তার কাছ থেকে শুভ উদ্যোগ আশা করব, সেটা হচ্ছে মূল কথা। এবং তাদের এই শুভ উদ্যোগকে ভণ্ডুল করে দেওয়ার মতো কোনো কিছু আমরা করব না। সেখানে মনে রাখার দরকার, আমি বারবার একটা কথা বলেছি, এর আগেও বিভিন্ন আলোচনা বলেছি, যে এই সরকার বলুক এই সরকারের এজেন্ডাগুলা কি, তারা কি কি করতে চান, তারা যে সংস্কারের কথা বলছেন বা তার আশপাশের লোকজন যে সংস্কারের কথা বলছে, সেই সংস্কারের মধ্যে কি কি আছে, কোন কোন সংস্কার আছে, কোন কোন বিষয়ে সংস্কার আছে,
কোন সংস্কারগুলো তারা তৈরি করে যাতে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে সেই রকম একটা পরিবেশ করবেন, আর কোন সংস্কারগুলো পরবর্তী যে সরকার ক্ষমতায় আসবে নির্বাচনের মাধ্যমে সেই সরকার করবে, সেটা জনগণের সম্মতি নিয়ে, জনগণের রায় নিয়ে। কাজেই আমাদেরকে বিভিন্ন ভাগে, বিভিন্ন স্তরে, বিভিন্ন ধাপে এই কর্মপরিকল্পনাটা গ্রহণ করতে হবে। জি, আমরা এজেন্টার আপনার সম্পর্কে কাছে জানতে চাইবো যে এই আজকে প্রধান উপদেষ্টা বলেছেন যে প্রয়োজনীয় সংস্কার শেষ হলেই একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা হবে। তিনি বেশ কিছু সংস্কারের বিষয় তুলেছেন, যে আইনি সংস্কার, প্রশাসনিক সংস্কার। তিনি সুনির্দিষ্টভাবে 5টি সংস্কারের কথা বলেছেন। আসলে এই সংস্কারগুলো শেষ করে নতুন করে একটি নির্বাচন বা নির্বাচনী ব্যবস্থার মধ্যে সরকার পেতে আমাদের আসলে কত সময় লাগতে পারে? যে এজেন্ডার কথা বলা হচ্ছিল, আসলে এজেন্ডাগুলোই বা কি, কোন বিষয়টা ক্লিয়ার হবে? দেখুন, আমরা একটা অভূতপূর্ব বিজয় অর্জন করেছি। আমাদের প্রথম কর্তব্য হলো এই বিজয়কে সংগত করা এবং কোনোভাবেই যাতে এটাকে বিনষ্ট কেউ না করতে পারে সেই দিকে দৃষ্টি রাখা। ইতিমধ্যেই একেবারে প্রথম দিন থেকেই, প্রথম মুহূর্ত থেকেই আমি কিন্তু লক্ষ্য করছি যে এইটাকে নানাভাবে অন্তর্ঘাত এবং ভুল রাজনৈতিক মেসেজ দিয়ে এইটাকে ভণ্ডুল করার জন্য চেষ্টা করা হচ্ছে। খুবই সতর্ক থাকতে হবে এই বিষয়ে। সেকেন্ড হলো, আমাদের মনে রাখতে হবে, জানি না অ্যাগ্রি করবেন কিনা, যখন বঙ্গবন্ধুর সরকার চলে গেল, নতুন যারা ক্ষমতায় আসলো, তাদের ডায়লগ ছিল দেশ ধ্বংস করে দিয়ে গেছে, এখন আমাদের নতুন করে করতে হবে। আবার মুশতাক সরকার যখন শেষ হয়ে গেল, তখন যারা আসলো, জিয়াউর রহমান, ওই দেশ ধ্বংস করে দিয়ে গেছে, আমাকে আবার এটা নির্মাণ করতে হবে। এরশাদ এসে বলল জিয়াউর রহমান ধ্বংস করে দিয়ে গেছিল, আমাকে এটা ঠিক করতে হবে। এরশাদের পরে একই কথা খালেদা জিয়া বলেছে, একই কথা শেখ হাসিনাও বলেছিল। এই কথা বলে পার পাওয়া যাবে না এবং অন্যের উপরে দোষ, পূর্বতম সরকারের উপরে দোষ দিয়ে আপনার যে কর্তব্য, সেই কর্তব্য আপনি যথাযথভাবে পালন করছেন কি করছেন না, সেই প্রশ্নের জবাবদিহিতা থেকে মুক্তি পাওয়া যাবে না। সেকেন্ড, আমার কোশ্চেন হলো, হোয়াট ইজ দ্য ম্যান্ডেট অফ দিস গভর্নমেন্ট? এই গভর্নমেন্টের নামই হলো অন্তর্বর্তীকালীন সরকার। তো ইট ইজ নট এ রেগুলার গভর্নমেন্ট। আমাদের ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, এইটা দেশবাসী আরেকবার উচ্চারণ করলো, একটা রেগুলার গভর্নমেন্ট মাস্ট বি এ ইলেক্টেড গভর্নমেন্ট থ্রু এ প্রসেস অফ এ ফ্রি, ফেয়ার অ্যান্ড জাস্ট ইলেকশন। সুতরাং এই প্রিন্সিপালটাকে নিয়ে এসে অল দ্য এজেন্ডাস, প্রাইমারি বিশেষ করে মৌলিক ধরনের এজেন্ডাগুলো, সেগুলো সবই রেখে দিতে হবে নির্বাচিত সরকারের জন্য। এবং মাহবুবুল্লাহ ভাই যেসব প্রসঙ্গ এখানে তুললেন, সেখানে তার কিছু কথার সঙ্গে আমার দ্বিমত থাকতে পারে। আমরা টেবিলে বসে এটা ফয়সালা করব না, এই ফয়সালাটা আমরা দিয়ে দেবো জনগণের কাছে, যে তোমরা ভোটের মাধ্যমে করো, এবং ভোট যাতে নির্ভুল হয়, অবাধ হয়, সেইটার নিশ্চয়তা বিধান করা। কিন্তু আমাদের এইটা মনে রাখতে হবে, ভোটের খালি ইলেকট্রাল রিফর্ম করলে চলবে না, এটার সঙ্গে কানেক্টেড হলো ডেমোক্রেসি, ডেমোক্রেটিক রাইটস, ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস, যেগুলো একেবারে চুরমার হয়ে গেছে, সেগুলো অন্তত চুরমার অবস্থা থেকে পুনরুদ্ধার করাটা হলো কর্তব্য। এইটুক করার জন্য যেইটুক সময় লাগে, এর বেশি কিন্তু এই গভর্নমেন্টের ম্যান্ডেট নাই। এবং যত তাড়াতাড়ি করতে পারে ভালো, আবার বেশি দেরি করা এটাও ঠিক না, কিন্তু যা করে নিখুঁতভাবে ইমানদারির সঙ্গে এইটাকে যদি করতে পারে, লিভ দ্য রেস্ট টু দ্য পিপুল, জনগণের উপরে ছেড়ে দেন। তা নয়তো আমি বলবো আপনার ধরে জনগণের উপরে আস্থা নেই এবং আপনি একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা করতে পারলেন না, এবং জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানোর একটা সিস্টেম এখানে দাঁড় করে। হোল প্রবলেম হলো সিস্টেমিক প্রবলেম। আমাদের এখানে সিস্টেমিক প্রবলেম, খালি রাজনীতির সংকটের দিকে তাকালে হবে না। তো রাজনৈতিক সংকট অবধারিতভাবে জন্ম নেবে যদি আপনি ইকোনমিক পাওয়ার অল্প কিছু লোকের হাতে চায়। উই ডোন্ট ওয়ান্ট এ নিউ এডিশন অফ দুঃশাসন, উই ওয়ান্ট এ অল্টারনেটিভ পলিসি। সেই অল্টারনেটিভ পলিসিটা আমরা 71 সালে মুক্তিযুদ্ধের সময় তৈরি করে রেখেছি, এবং সেইটারই প্রতিফলন কিন্তু বৈষম্যহীন সমাজের যে স্বপ্ন জনগণের কণ্ঠে প্রতিধ্বনিত হয়েছে, ছাত্র সমাজের কণ্ঠে প্রতিধ্বনিত হয়েছে, সেইটার ভেতরে কিন্তু আমি সেটাই দেখতে পাচ্ছি। এবং গ্রাফিটিগুলো দেখেন,
সবগুলো গ্রাফিটির ভেতরে সেই স্বপ্নের কথাই কিন্তু প্রতিধ্বনিত আছে এবং সেই স্বপ্নের প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। আমরা আলোচনা করব, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, একটু পরেই ফিরবো, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আরেকবার স্বাগত নিউজ অ্যান্ড ভিউজে। আমরা আলোচনা করছি, স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন জনাব মুজাহিদুল ইসলাম সেলিম এবং আছেন অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ। আমরা বিরতির আগে জনাব সেলিমের সঙ্গে কথা বলছিলাম, এই পর্যায়ে ডক্টর মাহবুবুল্লাহ কাছে আসতে চাই। বিরতির আগে জনাব সেলিম বলছিলেন যে ইকোনমিক পাওয়ার যখন এককেন্দ্রিক হয়ে যায়, একটা জায়গায় থাকে, তখন অনেক ক্ষেত্রে অর্থনীতির নানা ধরনের ভারসাম্যহীনতা তৈরি হয়। আমরা দেখেছি যে উপদেষ্টা যিনি কিছুদিন আগেও ছিলেন সালমান এফ রহমান, এবং তার কিছু অনুসারী বা তার সাঙ্গপাঙ্গ বলা যায় অনেক ক্ষেত্রে, এসালম গ্রুপ, তারা ৬-৭টি ব্যাংকের দখল ছিল তাদের হাতে। বলা হচ্ছে প্রায় ১ লাখ কোটি টাকা তারা দেশের বাইরে নিয়ে চলে গেছেন কিংবা ব্যাংক খাত থেকে সরিয়ে নিয়েছেন। এই যে অবস্থা, এই ব্যাংকগুলোর আসলে কি হবে? এই যে অর্থনীতির অবস্থা, ব্যাংকিং খাতের যে অবস্থা, সরকার বলছে ব্যাংক কমিশন আইন করবে। এই ব্যাংক কমিশন আইন করলেই কি এই তাদের আস্থায় ফেরানো যাবে কিনা? এখন দেশ যে কোন পর্যায়ে গেছে সেটা একটু ভাবুন। রাজনৈতিকভাবে কোন পর্যায়ে গেছে, অর্থনৈতিকভাবে কোন পর্যায়ে গেছে, সামাজিকভাবে কোন পর্যায়ে গেছে, সাংস্কৃতিকভাবে কোন পর্যায়ে গেছে, এবং মন এবং মননের ক্ষেত্রে কোন পর্যায়ে গেছে, সেগুলি সবই আমাদেরকে চিন্তা করতে হবে। এই দেশে একজন সংসদ নির্বাচনের জন্য একজন প্রার্থী, তিনি বলেছিলেন আমি ভারতের প্রার্থী। একটা স্বাধীন দেশের নাগরিক আমরা। এই স্বাধীন দেশে আমরা কি অন্য কোনো দেশের প্রার্থী হতে পারি? এরপরে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে সেই সময়কার রাজনৈতিক দল, বা এখন পর্যন্ত কোনো অ্যাকশন নেওয়া হয়েছে? এবং এই মানসিকতার অনেক লোক আছে, এবং এই মানসিকতার লোকগুলোই কিন্তু আপনার দেশের অনেক সর্বনাশ করছে এবং বৈদেশিক শক্তির সঙ্গে ষড়যন্ত্র করছে। তার পাশাপাশি একজন আধা সাংবাদিক, আধা সংবাদ উদ্যোক্তা, এন্টারপ্রেনার, তিনি বললেন কি? তিনি বললেন আমরা জয় বাংলা ধ্বনি দেই, তার পাশাপাশি আমরা জয় হিন্দ ধ্বনিও দেব। এটা কোন ধরনের রাজনীতি, কোন ধরনের মানসিকতা? বাংলাদেশের যে বিপদ, সেই বিপদের মধ্যে এই ধরনের বিপদটা একটা বড় বিপদ। এখন ভারত থেকে বাংলাদেশের বিরুদ্ধে বিশাল প্রপাগান্ডা করা হচ্ছে। এখন কিন্তু বিবিসি বলছে, এইখানেই আমি পড়লাম, দেখলাম, তারা বলছে বাংলাদেশে হিন্দুদের উপর হামলার ঘটনা গুজব, এবং এটা ভারতীয় গণমাধ্যম নিয়ে বিবিসির প্রতিবেদন। যাক, সেসব কথা। আসল কথা হচ্ছে আপনি কিভাবে সম্ভব হবে, পরিবর্তনটা কিভাবে সম্ভব হবে। তার আগে এই গভর্নমেন্টের লেজিটিমেসি নিয়ে যে প্রশ্নটা এসছে, সেটা নিয়ে বোধহয়, বা গ্রহণযোগ্যতা বা যাই হোক, সেটা নিয়ে যে প্রশ্নটা আসছে। এই গভর্নমেন্টটা গঠিত হয়েছে একটা বিশাল গণ অভ্যুত্থানের মুখে, এবং সবাই স্বীকার করে নিয়েছে আমাদের একটা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য, সেটা 3 মাস হতে পারে, 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, একটা সময়ের জন্য বা আরও কিছু বেশি সময়ও হতে পারে, সেটা দেশকে একটা স্থিতির মধ্যে নিয়ে এসে, কিছুটা শৃঙ্খলার মধ্যে নিয়ে এসে, পুরোপুরি শৃঙ্খলা কিন্তু আমি আশা করি না, 100% শৃঙ্খলা একদিনে হয় না, কোনো দেশেই হয় নাই। তো সুতরাং এরকম একটা অবস্থাতে নিয়ে এসে যদি একটা নির্বাচন করা যায়, তাহলে কিন্তু আমরা কিছুটা সার্থকতা অর্জন করতে পারবো। দ্বিতীয় কথা হচ্ছে, এখন একটা কথা খুব জোরে সোরে উচ্চারিত হচ্ছে, সেটা হচ্ছে আমাদের দেশের জন্য একটা নতুন বন্দোবস্ত দরকার, নিউ সেটেলমেন্ট দরকার, নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট দরকার। সেটা কিভাবে হবে? মুজাহিদুল ইসলাম সেলিম সাহেব যেটা বললেন, যে ক্ষমতা খুব কেন্দ্রীভূত হয়ে গেছে, এবং ক্ষমতা কেন্দ্রীভূত হলে এই ধরনের পাপাচার, দুরাচার হতে থাকে। কাজেই ক্ষমতার কেন্দ্রীভবন যদি আমরা রোধ করতে পারি, এবং আমরা যদি এটা নিশ্চিত করতে পারি দ্যার ইজ নট অনলি ওয়ান সেন্টার অফ পাওয়ার, দ্যার আর মাল্টিপল সেন্টার্স অফ পাওয়ার, তাহলে কিন্তু আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো। এবং এই যে দুরাচারগুলো হচ্ছে, এগুলো কিন্তু ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার ফলেই হচ্ছে। ও যার হাতে ক্ষমতা কেন্দ্রীভূত, তিনি এর থেকে ফায়দা নিয়েছেন, মজা নিয়েছেন। আর যারা এই কাণ্ড কারখানাগুলি করেছে, যাদের 2-1 নাম আপনি বললেন, হ্যাঁ, তারা এটা করেছে যে তারা নিজেরাও লাভবান হয়েছে। দেশ গোল্লায় যাক, দেশের সর্বনাশ হোক, হ্যাঁ, এইটা তাদের বিবেচনার মধ্যে ছিল না। আর এই যে সরকারের গ্রহণযোগ্যতা এটা এসছে কোত্থেকে? বাই দি উইল অফ দি পিপল। হ্যাঁ, এবং উইল অফ দি পিপল ই ডেমোক্রেসির শেষ কথা এবং প্রথম কথা।
মানুষের ইচ্ছার প্রতিফলন। তো মানুষের ইচ্ছার প্রতিফলন বহুভাবে হতে পারে, ভোটের মাধ্যমে হতে পারে, অভ্যুত্থানের মাধ্যমে হতে পারে। আপনার মুজাহিদুল ইসলাম সেলিম তিনি বিপ্লবী রাজনীতি করেন, তিনি আমাকে বলুন যেসব দেশে বিপ্লব হয়েছে, চীনে হয়েছে কি রাশিয়াতে হয়েছে, সেখানে কি ভোট করে বিপ্লব হয়েছে? বিপ্লব হয়েছে এবং বিপ্লবী সেই সরকারগুলোর, বিপ্লবী সরকারের ন্যায্যতা এবং লেজিটিমেসি নিশ্চিত করেছে। কাজেই লেজিটিমেসি নিয়ে এই মুহূর্তে বাড়াবাড়ি রকম প্রশ্ন উত্থাপন করা সঠিক হবে না। তবে যদি কারো মনে এরকম কোনো ইচ্ছা থাকে যে এই ক্ষমতাকে আমি প্রলম্বিত করব, তাহলে কিন্তু নিঃসন্দেহে সেই সময় প্রশ্নগুলো উত্থাপন করা সঠিক হবে এবং সময় মতো সময় উপযোগী করে। এবং এই যে নতুন বন্দোবস্ত, সেটা কিভাবে সম্ভব? আমি বলেছি যে ক্ষমতার অনেকগুলি কেন্দ্র দরকার, যাতে এক কেন্দ্র অন্য কেন্দ্রের উপরে একটা ভারসাম্য প্রতিষ্ঠা করতে পারে। এটা খুব পুরনো কথা। জন কেনেথ গ্যালব্রিথ নামে একজন আমেরিকান ইকোনমিস্ট, হার্ভার্ডের প্রফেসর, উনি একটা কনসেপ্ট বলেছিলেন, কাউন্টারভেলিং পাওয়ার। তো ক্যাপিটালিস্টদের জন্য কাউন্টারভেলিং পাওয়ার কে? ওয়ার্কিং ক্লাস, শ্রমিক শ্রেণী। ঠিক এইভাবে সমাজের মধ্যে বহু ট্রেড ইউনিয়ন, বহু সংস্থা, বহু সামাজিক সংগঠন, বহু রাজনৈতিক সংগঠন এইভাবে যদি সৃষ্টি হয়, বহু গণতান্ত্রিক সংগঠন এগুলো যদি সৃষ্টি হয়, নারীদের, শিশুদের, যুবকদের, কৃষকদের, আজকে দেশে কৃষকদের সংগঠন কোথায়? পাকিস্তান আমলে যতটুকু সংগঠন ছিল সেই সংগঠন কি আছে? আজকে যদি কৃষকদের সংগঠন থাকতো, তাহলে আপনি কৃষকদের ন্যায্য মূল্য পাওয়ার যে ব্যাপারটা, এবং তার সঙ্গে সঠিকভাবে বাজারজাত করে যারা কনজিউমার, ভোক্তা, তারা যাতে একটা ন্যায্য মূল্যে শাকসবজি কিনতে পারে, মাছ কিনতে পারে, এই ব্যবস্থাটা কিন্তু করা যেত। যেটার সাথে কাজে এই যে মাল্টিপল সেন্টার্স অফ পাওয়ারের যে কথাটা বলছি, এটা কিন্তু একদিনে হবে না, কিন্তু এটা একটা গোল হিসেবে থাকতে হবে এবং এটা একটা বাইন্ডিং হিসেবে থাকতে হবে। এবং এটা না করলে আপনি আইন করবেন, বাংলাদেশে এখনো চমৎকার চমৎকার আইন আছে, কিন্তু সেই আইনের বাস্তবায়ন নাই। কেন নাই? নাই এই কারণে যে যাদের হাতে ক্ষমতা, তারা আইনকে আইনের পথ দিয়ে চলতে দেয়। কাজেই আমি মনে করি যে আজকে ক্ষমতার যে মনোপলি তৈরি হয়েছে, সেটাকে ভেঙে দিতে হবে এবং মাল্টিপ্লিসিটি অফ পাওয়ার সৃষ্টি করতে হবে, কাউন্টারভেলিং পাওয়ারের একটা অবস্থা তৈরি করতে হবে এবং সকলের যাতে বোধোদয় হয় সেই রকম একটা অবস্থার দিকে আমাদেরকে যেতে হবে। জি, জনাব সেলিম, আপনার কাছেও এই প্রসঙ্গে আসতে চাই যে সরকারের সামনে নিঃসন্দেহে রাজনৈতিক সংস্কারের একটা চ্যালেঞ্জ রয়েছে, আইনি সংস্কারের চ্যালেঞ্জ রয়েছে, অন্যদিকে অর্থনৈতিক যে স্থিতিশীলতা বা সাধারণ মানুষের চাওয়া যে মূল্যস্ফীতি কম দামে বা ন্যায্য দামে জিনিস পাওয়ার যে অধিকার, এসব নিয়ে ছাত্র জনতা বা সাধারণ মানুষ সবার যেই চাওয়া এবং সংস্কার নিয়ে যেই চাওয়া, এর সাথে আসলে বাস্তবতার মিল কতটুকু? না, অবশ্যই মানুষের এটা তো জরুরি চাহিদা। তারা এই দুঃশাসনের বিরুদ্ধে কেন বিদ্রোহ করেছে? কারণ এখানে লুটপাট হয়েছে একদিকে, আরেকদিকে মানুষের জীবন মান ক্রমাগতভাবে নামতে নামতে দেয়ালে পিঠ থেকে যাওয়ার একটা অবস্থা। সেটা বিস্তারিত বিবরণে আজকে আলোচ্য বিষয় না। এবং সেইখান থেকে যদি আমাদেরকে উদ্ধার করতে হয়, তাহলে পরে এটা খুবই সঠিক। সালমান রহমান বা অমুক, এস আলম, আপনি দু একটা নাম উল্লেখ করলেন, তারা কি অন্যায় করেছে, শেখ হাসিনার কথা বললেন, কি অন্যায় করেছে, কত টাকা তারা করেছে। উই মাস্ট ডিসকাস দিস, এগুলো খুঁজে বের করতে হবে, শাস্তি দিতে হবে। কিন্তু এই পার্সোনালিটিস ডিসকাশন উইল নট সলভ দ্য প্রবলেম। এবং গত সরকারের আমলে বা তার আগের সরকারের আমলে হাওয়া ভবন বা অমুক, এইটা করলে পরে তো হবে না। আপনাকে করতে হবে যেটা, সেটা হলো উই মাস্ট ডিসকাস পলিসিস। পলিসি ডিসকাস করতে গেলে পরেই হয়তো দ্বিমত হবে, আমার সঙ্গে তো অবশ্যই দ্বিমত হবে। যেমন আপনি বললেন যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে কিভাবে, আমি কতগুলো ফর্মুলা দিচ্ছি। একটা হলো পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, রেশনিং ব্যবস্থা থেকে শুরু করে এইটাকে ওভারওয়েলমিং মেজর সেক্টর অফ ডিস্ট্রিবিউটিভ যে এরিনা, সেইটাতে পরিণত করতে হবে। 2 নম্বর একটা উদাহরণ দিয়ে আরও কংক্রিট, গ্রামে বেগুন বিক্রি হয় 6 টাকায়, আমরা ঢাকায় কিনি 60 টাকায়। এইটা রিমুভ করতে হলে আপনি উৎপাদকের সমবায় বানান আর ক্রেতার সমবায় বানান, 2 সমবায়ের ভেতরে সরাসরি মার্কেটিং করেন, তাহলে মিডলম্যানের কাছে আর টাকা যাবে না। তাহলে পরে আপনি কিন্তু একটা ন্যায্যতার ভেতরে কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। কিন্তু এগুলো হলো র্যাডিক্যাল পদক্ষেপ।
এই পদক্ষেপ গ্রহণ করার সঙ্গে সঙ্গে ওয়ার্ল্ড ব্যাংক হুকুম জারি করে দেবে যে তোমার যেই টাকা আমি দিয়েছিলাম এটা বন্ধ হয়ে গেল, তুমি শর্তবদ্ধ যে তুমি কোনো রেগুলেশন করতে পারবে না, তুমি কোনো নিয়ন্ত্রণ করতে পারবে না। ওর জন্য আমাদের এই হোল এজেন্ডা নির্ধারণ করার ক্ষেত্রে সবচেয়ে ভয়াবহ মানে প্রতিবন্ধকতা যেখান থেকে আসতে পারে, একটা তো ইন্ডিয়া তো বটেই, কিন্তু তার চেয়ে বড় প্রতিবন্ধকতা আসছে এবং আসতে পারে হলো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, যারা নাকি গ্লোবালি ক্যাপিটালিজমটাকে গ্লোবালাইজেশনের ভিত্তিতে দুনিয়াটাকে আটকে ফেলতে চায় এবং কন্টেইনমেন্ট অফ চায়না এই পলিসির ভিত্তিতে বাংলাদেশকে তার জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজিক পজিশনের ভেতরে নিতে চায়। তো এইটা ফাইট করে দাঁড়াইতে হলে পরে আমাদেরকে কি করতে হবে? আমাদের করতে হবে জনগণের শক্তিকে অব্যাহত রাখতে হবে এবং ইটারনাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস দ্যাট হ্যাজ টু বি পেইড যদি আমরা আমাদের বিজয়কে ধরে রাখতে চাই। এইটা থেকে বিকল্প নেই। আমি সেই দিনও বক্তৃতা দিয়ে আসলাম যে আমি পাবলিকের কাছে খালি বলতেছি জমি বর্গা দেওয়া যায়, স্বার্থ বর্গা দেওয়া যায় না। আমার এই যে জাগ্রত ছাত্র সমাজের কাছেও আমি এটা বলেছি যে আপনি বর্গা দিয়ে বসে থাকলেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নাকে তেল দিয়ে ঘুমাইলেন, সব কিছু হারিয়ে যাবে। আমাকে অতন্ত্র প্রহরীর মতো দেখতে হবে যে এভরিথিং, এবং খুব বেশি তো দেখার নাই। আমি লিগালিটির পয়েন্ট বলি নাই, কিন্তু দিস গভর্নমেন্ট ইজ এ লিগাল গভর্নমেন্ট বর্ন আউট অফ দ্য পাওয়ার অফ দ্য মাসেস, মাস আফসার। কিন্তু আমি বলেছি এই গভর্নমেন্টের ম্যান্ডেটটা কি? ম্যান্ডেট অ্যান্ড লিগালিটি আর নট দ্য সেম থিং। ম্যান্ডেট তো এটাই, তারা বলেছে যে এতদিন হলো অনির্বাচিত সরকার, নির্বাচনের নামে ভুয়াভাবে তারা জনগণের সমর্থন ছাড়াই জোর করে একের পর এক টার্ম তারা ক্ষমতায় থেকেছে। সেইখান থেকে উই ওয়ান্ট এ ট্রানজিশন টু এ প্রসেস যেখানে ওর যে ইলেকট্রাল রিফর্ম ভাবতে হবে, ওর জন্য সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালু করা যায় কিনা, এবং নির্বাচনের টাকার খেলা বন্ধ করতে হবে, পেশি শক্তির দাপট বন্ধ করতে হবে, ইউজ অফ কমিউনাল সেন্টিমেন্টস, ধর্মীয় সাম্প্রদায়িক চিন্তার সুরসুরি দিয়ে ভোট পাওয়ার চেষ্টা, এইগুলো সবই নিষিদ্ধ করতে হবে। জি, আপনি ডক্টর মাহবুবুল্লাহ, আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো যে আমরা দেখেছি একজন সাবেক সচিবের বাড়িতে 3 কোটি টাকা উদ্ধার হয়েছে, বিদেশি ডলার উদ্ধার হয়েছে, একইভাবে আরও কয়েকজন কর্মকর্তার কাছ থেকে কিছু অর্থ উদ্ধার হয়েছে আমরা দেখেছি। একই শ্রেণীর মানুষ তো এখনো প্রশাসনের অনেক জায়গায় নাকের ডগায় বসে আছে। তাদেরকে দিয়ে আসলে এই প্রশাসনিক সংস্কারের যে কথা আমরা বলছি, এই সংস্কার আসলে কতটা সম্ভব? মোটেও সম্ভব না। এবং আমি তো গোড়াতেই বললাম, পুলিশের একটা এক্সাম্পল দিয়ে বলেছি, সেই এক্সাম্পলটা এই আপনার যে আমলাতন্ত্রের কথা বলছেন সেই ক্ষেত্রেও প্রযোজ্য। আপনার একজন সচিবের বাড়িতে 3 কোটি টাকা পাওয়া গেছে, এইটা তো আমার কাছে খুব কমই মনে হয়। আরও যে কত কোটি টাকা তার আছে বা তার মতো সমসাময়িক আরও অন্যান্যদের কত আছে, সেটা যদি রহস্য উদ্ঘাটন হয় তাইলে আমরা বুঝতে পারবো যে দুর্নীতি এইখানে কোন পর্যায়ে চলে গিয়েছিল, দুঃশাসন এখানে কোন পর্যায়ে চলে গিয়েছিল, অনিয়ম এখানে কোন পর্যায়ে চলে গিয়েছিল। এবং দুর্নীতির ফলে কিন্তু আইনের শাসনও থাকে না, ন্যায্যতাও কিন্তু থাকে না, যার যা প্রাপ্য হওয়া উচিত সেটাও কিন্তু পাওয়া যায় না। কাজেই এইখানে একেবারে দুর্নীতির বিরুদ্ধে একটা ক্ষমাহীন ব্যবস্থার দরকার, এবং প্রয়োজন হলে, না প্রয়োজন তো আছে, স্পেশাল ট্রাইব্যুনাল করে তাদেরকে একটা বিচারের মাধ্যমে দণ্ডিত করা। যেমন যার বাড়িতে এই টাকাটা পাওয়া গেছে, বিদেশি ডলার পাওয়া গেছে বা বিদেশি ফরেন কারেন্সি পাওয়া গেছে, এই লোকটার বিরুদ্ধে তো একেবারে এভিডেন্স পরিষ্কার। এখন খুব দ্রুততমভাবে তাকে শাস্তি দিয়ে দিন, এবং শাস্তি দিলে অন্যরা যারা এরকম করতে চায় তারা তো সংযত হবে কিছুটা, এবং আরও খুঁজে বের করুন এরকম লোক আরও কারা আছে। তো সেই জন্য এই যে ক্ষমতার কথাটা যেটা আলোচনা করলাম, ক্ষমতা তো শুধু মানুষের মধ্যে ক্ষমতার ব্যাপার না, ক্ষমতাটা আবার আমাদের কাছেও ক্ষমতা আছে, পুলিশের কাছেও ক্ষমতা আছে। তারা যে তাদের লিমিটের মধ্যে থেকে, নিয়মের মধ্যে থেকে ক্ষমতা এক্সারসাইজ করবে সেটাও তো নিশ্চিত করতে হবে। তো এইগুলো যদি সবগুলো নিশ্চিত না করা যায়, আমরা এমনি যারা রিফর্মের কথা বলছেন, অবশ্যই রিফর্ম দরকার, এবং এই দেশের সব কিছু ভেঙে পড়েছে। হ্যাঁ, তারা বলছেন রাষ্ট্র সংস্কার বা মেরামত। আমাকে একজন জিজ্ঞাসা করছিলেন যে রাষ্ট্র মেরামত বলতে আপনি কি বোঝেন? আমি বলি, ভাই
আপনার একটা চেয়ার আছে, তার একটা পায়া ভেঙে গেছে, আপনি মিস্ত্রি ডাকলেন, কাঠ মিস্ত্রি ডাকলেন, বললেন যে আমার এই পায়াটা একটু ঠিক করুন, সে কেটে সেটে কিছু প্যারেক ট্যারেক মেরে এটাকে জোড়া লাগিয়ে দিল। কিন্তু বাংলাদেশের অবস্থা এখন যেই পর্যায়ে গেছে, এইটা যারা মেরামতের স্লোগান তুলেছে নিঃসন্দেহে সচেতনভাবে এই স্লোগানটা তুলেছে, একটা ভালো স্লোগান তুলেছে তারা। এটাকে আমি করতে চাই না, ডিসকারেজ করতে চাই না বা নিরুৎসাহিত করতে চাই না, কিন্তু আমার কাছে মনে হয় যে নিছক মেরামত নয়, আরও কিছু করার প্রয়োজন আছে, এবং সেই করাটা এই দেশের মানুষকেই করতে হবে এবং মানুষের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই করতে হবে। আর এখনকার যে ইন্টারিম গভর্নমেন্ট, তারা যাতে একটা নির্বাচনে, যেটা ডক্টর ইউনূস আজকে বলেছেন, যে যাতে একটা আমরা নির্বাচন ভালোভাবে করতে পারি, সেটার জন্য যতগুলো পরিবেশ তৈরি করা দরকার, যতটুকু পরিবেশ তৈরি করা দরকার, যতগুলো বলছি না, যতটুকু করা দরকার, সেই পরিবেশটা করা তাদের দায়িত্ব। এবং তারা যদি চিন্তা করেন যে আমরা দীর্ঘদিন ক্ষমতায় থাকবো, তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু আবার মানে এটা খুব বেশি পছন্দ করে না, তাহলে আবার এক ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। সেই রকম অস্থিরতা কিন্তু আমরা অ্যাফোর্ড করতে পারি না। অর্থনীতির যে অবস্থা এবং আমাদের রিজার্ভের যে অবস্থা, ব্যাংকিং সিস্টেমের যে অবস্থা, বাজারের মূল্যস্ফীতির যে অবস্থা, সব কিছু মিলিয়ে, আইন শৃঙ্খলার যে অবস্থা, সব কিছু মিলিয়ে আমরা বারবার কিন্তু অভ্যুত্থানের আন্দোলন, অভ্যুত্থানের আন্দোলন অবশ্যই ওয়েলকাম, আমি অভ্যুত্থানের মানুষ, কিন্তু কথাটা হচ্ছে অভ্যুত্থান যদি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে না পারে, বরং কাঙ্ক্ষিত লক্ষ্যকে দূরে সরিয়ে দেয় এবং সেখান থেকে যদি অ্যানার্কির সৃষ্টি হয়, নৈরাজ্যের সৃষ্টি হয়, সেটা কিন্তু কাম্য হতে পারে না। জি, জনাব সেলিম, আপনার কাছে আরেকটি প্রসঙ্গে জানতে চাই যে যখন 5 তারিখে যে গণঅভ্যুত্থান হলো, সেটার পরে অনেকেই তার যান রক্ষার জন্য আশ্রয় নিয়েছিলেন। সেনাবাহিনী প্রধান তিনিও বলেছিলেন যে বেশ কিছু মানুষ তাদের কাছে আশ্রয় নিয়েছেন। আজকে আইএসপিআর এর পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে, যেখানে 626 জন আশ্রয় নিয়েছিলেন, এর মধ্যে 615 জন নিজ উদ্যোগে এই সেনানিবাস ছেড়েছেন। অনেকের ধারণা ছিল, যারা হয়তো সরকারের শীর্ষ পর্যায়ে ছিলেন, মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, কিংবা প্রশাসনে ছিলেন, এমন মানুষও হয়তো তাদের কাছে ছিলেন, কিন্তু তাদের যে কথাই আর তেমন কেউ নেই, সেক্ষেত্রে তারা গেল কোথায়? সেটা তো আমার কাছে প্রশ্ন করলে তো এটা আমি জবাব দিতে পারবো না, সরকারের গোয়েন্দা বিভাগ এটা জবাব দিতে পারবে। আমি খালি বলতে চাই যে এই আলোচনাগুলো ইতিমধ্যে এসেছে, সময় নাই, আমরা সংস্কার চাই, কিন্তু আমি সতর্ক করে দিয়ে বলতে চাই, সংস্কার মানে নূতন আরেকটা সংস্করণ নয়, নিউ এডিশন নয়, ইট ইজ দ্য অল্টারনেটিভ টু দ্য সিস্টেম দ্যাট ওয়াজ প্রিভেইলিং। সেটা হলো স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী যে শাসন চলছিল। 2 নম্বর আমি বলতে চাই, এম্পাওয়ারমেন্ট অফ দ্য পিপল ইজ দ্য গ্যারান্টি, এবং এম্পাওয়ারমেন্ট অফ দ্য পিপল, জনগণের ক্ষমতায়ন তত বেশি অগ্রসর করা যাবে যত আমি স্টেট, রাষ্ট্র এবং প্রশাসনকে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের ধারায় নিয়ে যেতে পারবো। সুতরাং দ্য ইস্যু অফ লোকাল সেলফ গভর্নমেন্ট এবং তাদের ফাইন্যান্সিয়াল পাওয়ার সহ এম্পাওয়ারমেন্ট, দিজ আর দ্য ভেরি ইম্পর্ট্যান্ট ভাইটাল ইস্যুস। থার্ড আরেকটা বলতে চাই যে, এবং এটা সবিনয়ে আমি বলতে চাই সকলের কাছে, সংশ্লিষ্ট বিশেষ করে বর্তমানে যারা ক্ষমতায় আছেন, প্লিজ ডোন্ট ডিপলিটিক্যালাইজেশনের ফাঁদে পড়বেন না। পলিটিক্স খারাপ, পলিটিশিয়ানরা ব্লাডি পলিটিশিয়ানস, এইসব শব্দ আমরা শুনেছি। হোল প্রবলেম মাস্ট বি সলভ পলিটিক্যালি। দুর্ভাগ্য, পলিটিক্স এখন 2 রকম, একটা হলো হালুয়া রুটির পলিটিক্স, এবং আমাদের বড় বড় সকল বড় বড় দল ওই হালুয়া রুটির পলিটিক্সে চলে গেছিল। বাজার অর্থনীতি, বাজার রাজনীতির জন্ম দিয়েছে। আচ্ছা, ওর জন্য পলিটিক্স আবার আরেকটা আছে, এটা হলো আদর্শের পলিটিক্স। সেই আদর্শের পলিটিক্সটা কমে যাওয়ার কারণে, ইট ইজ ওয়ান অফ দ্য রিজনস, যেই কারণে আমরা এই সংকট, and the bankruptcy is the bankruptcy of Hasina government, bankruptcy of similar governments. এটা হলো হোল লুটেরা ধনবাদী ব্যবস্থার ব্যাংক্রাপসি। সেইখান থেকে আমাদের দেশকে উদ্ধার করতে হবে। স্যার কি 30 সেকেন্ড যোগ করতে চান কিছু? না, যোগ করা হচ্ছে যে কাজটা খুব বিশাল এবং এই কাজ সমগ্র জনগণকে নিয়ে করতে হবে। আর সেলিম যেটা বললো যে জনগণের ক্ষমতায়ন, আমি কিন্তু সেটা বলেছি যে মাল্টিপল সেন্টার্স অফ পাওয়ার থাকতে হবে, এবং একজন যদি, এক পক্ষ যদি খুব বেড়ে যায়, সেটাকে আবার চাপে নিয়ে
সেটাকে প্রতিহত করা বা সেটাকে আবার নিয়মের মধ্যে নিয়ে আসার একটা ব্যবস্থা, একটা সিস্টেম কিন্তু আমাদেরকে ডেভেলপ করতে হবে। আমি এই মুহূর্তে একেবারে বিরাট সামাজিক পরিবর্তন চিন্তা করছি না, এই কারণে যে সামাজিক পরিবর্তন যেই ধরনের রাজনৈতিক দল নিয়ে আসে সেই দল তো এই দেশে প্রায় অস্তিত্বহীন হতে চলেছে, এক নম্বর। সেই জন্য সেই রকম দল গড়ে উঠুক এবং গণতন্ত্র থাকলে তাদের পক্ষে গড়ে ওঠাটা সহজতর হবে। আরেকটা হচ্ছে যে এইখানে দেখা গেছে যে একসময় আদর্শবাদী রাজনীতি করত, কিন্তু এখন তারা যেটাকে যে মোহের কাছে আত্মসমর্পণ করেছে। এবং একজন নামকরা বুদ্ধিজীবী মনীষ চৌধুরী বলেছিলেন যে আমি জীবনের মোহের কাছে পরাস্ত। তো আমাদের দেশের মানুষ যারা আছেন, সেটা বুদ্ধিজীবী হোক, রাজনীতিবিদ যদি হোক, তারা কিন্তু এই মোহের কাছে পরাস্ত হলে চলবে না। এবং লড়াইটা হচ্ছে সবচেয়ে, আমি মনে করি অন্যের সঙ্গে লড়াইয়ের আগে নিজের সঙ্গে লড়াই। সেটা হচ্ছে মানে আপনার ওই যে বলে এক দিলে বলে রে আমার এটা চাই, আরেক দিলে বলে যে এটা চাওয়া তো অন্যায়। এই দ্বন্দ্ব সংঘাত যেটা মনের মধ্যে চিরকাল চালু রাখতে পারলেই কিন্তু আপনি সৎ মানুষ হবেন, নাইলে হবেন না। জি, অসংখ্য ধন্যবাদ জনাব ডক্টর মাহবুবুল্লাহ, অসংখ্য ধন্যবাদ জনাব মুজাহিদুল ইসলাম সেলিম আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকে নিউজ অ্যান্ড ভিউজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।